ভারতের এক গ্রামে মেয়েরা সাবালিকা হওয়া মাত্রই তাদের বিয়ে দিয়ে দেওয়া হয় আর তাদের পড়াশোনাও বন্ধ করে দেওয়া হয়। বহু বছর ধরে সেখানে এই প্রথা চলে আসছে। তাদের ধারণা মতে এটা ঈশ্বরের নির্দেশ। তবে একদিন সেই গ্রামেরই একটা বাচ্চা মেয়ে সেই নির্দেশের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। তার ইচ্ছা ছিল ডাক্তার হওয়ার, তাই সে নিজের স্বপ্ন পূরণের জন্য পুরো গ্রামের সাথে লড়াই করতে শুরু করে। সে কি পারবে এই লড়াইয়ে জয়লাভ করতে, নাকি তাকে গতানুগতিক চিন্তাধারা আর কুসংস্কারের কাছে হার মেনে নিতে হবে? সেটাই জানবো আমাদের এই আজকের গল্পে। আজ এক্সপ্লেন করতে যাচ্ছি 2023 সালে রিলিজ হওয়া একটা অসাধারণ ওয়েব সিরিজ আয়ালির গল্প, যেখানে আমাদের সমাজের এমন কিছু বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে যেটা আপনার চিন্তাধারাকে সম্পূর্ণ পাল্টে দেবে। গাইজ, সম্পূর্ণ এক্সপ্লেনেশন জুড়ে আমি আরাফাত আছি আপনাদের সাথে। তাহলে আর কথা বাড়াবো না, লেটস গো ফর দ্য এক্সপ্লেনেশন। শুরুতেই আমাদেরকে একটা গ্রামের গল্প শোনানো হয়, যেখানে আয়ালি নামের এক দেবীর মন্দির ছিল। জানা যায় যে আয়ালি দেবী কুমারী ছিল, তাই তার মন্দিরে শুধুমাত্র কুমারী মেয়েরাই প্রবেশ করতে পারত। যুবতী মেয়ে অথবা কোনো পুরুষ ওই মন্দিরে ঢুকতে পারত না। দেবীর কৃপায় ওই গ্রামের সবাই খুব সুখে শান্তিতে বসবাস করত। অন্য গ্রাম থেকে ওই গ্রামে একটা ছেলে মধু সংগ্রহ করতে আসতো। একদিন মধু নিতে গিয়ে এক ফোঁটা মধু ওই গ্রামের এক মেয়ের গায়ে পড়ে। সেখান থেকে ধীরে ধীরে তাদের মধ্যে সম্পর্ক তৈরি হয়, আর সেটা ভালোবাসায় মোড় নেয়। কিন্তু তারা ভুলে গিয়েছিল যে এতে তাদের গ্রামের ঐতিহ্য নষ্ট হবে। যখন তারা বুঝতে পারে, তখন গ্রামবাসীর হাত থেকে বাঁচার জন্য তারা গ্রাম ছেড়ে পালিয়ে যায়। মেয়েটা পালিয়ে যাওয়ার পর আয়ালি দেবী ভীষণ ক্ষেপে যায়, আর তার রাগের শিকার হতে হয় পুরো গ্রামকে। চাষের জমিতে আগুন লেগে যায়, গবাদি পশুগুলো মারা যায়, এমনকি গ্রামের সবার বসন্ত রোগ দেখা দেয়। এসবের হাত থেকে বাঁচার জন্য গ্রামের লোকেরা সিদ্ধান্ত নেয় যে তারা ওই গ্রাম ছেড়ে চলে যাবে, কারণ তাদের ধারণা ছিল ওই গ্রামে থাকলে আয়ালি দেবীর রাগে তারা সবাই মারা যাবে। সবাই গ্রাম ছাড়তে রাজি হয় ঠিকই, কিন্তু দেবীকে ছেড়ে যেতে তাদের মন সায় দিচ্ছিল না। তখন একটা ছোট্ট মেয়ে গিয়ে দেবীর মন্দির থেকে কিছুটা মাটি তুলে আনে। এরপর তারা সবাই গ্রাম ছেড়ে চলে যায়। অনেকদিন এখানে সেখানে ঘোরাঘুরির পর তারা একটা ফাঁকা জায়গা খুঁজে পায় যেখানে তারা বসবাস করতে পারবে। তখন সেই বাচ্চা মেয়েটা মন্দির থেকে আনা সেই মাটি দিয়ে সেখানে একটা ছোট্ট মূর্তি স্থাপন করে। আর গ্রাম প্রধান ঘোষণা দেয় যে আয়ালি দেবী যেন আমাদের উপর রাগ না করে, আমাদের সেই পদক্ষেপ নিতে হবে। তাই এখন থেকে মেয়েরা সাবালিকা হওয়ার সাথে সাথেই তাদের বিয়ে দিয়ে দিতে হবে। তখন গ্রামের সবাই সেই সিদ্ধান্ত মেনে নেয়। এভাবে চলতে চলতে 500 বছর পার হয়ে গেছে। সারা বিশ্ব আধুনিক হয়ে গেছে, কিন্তু আজও ওই গ্রামের লোকেরা সেই প্রথা পালন করে যাচ্ছে। একদিন গ্রামের এক বিয়ের অনুষ্ঠানে আমরা সিলভি নামের একটা মেয়েকে দেখতে পাই। ছোটবেলা থেকেই গ্রামের চেয়ারম্যানের ছেলে শক্তির সাথে তার বিয়ে ঠিক হয়েছিল। সেদিন যে মেয়েটার বিয়ে হচ্ছিল তার বয়স খুবই কম ছিল, মাত্রই সাবালিকা হয়েছে। তাই সে বিয়েটা করতে একদমই প্রস্তুত ছিল না, তবুও তাকে জোর করে বিয়ে দেওয়া হয়। পরদিন সিলভির স্কুলে আমরা সাবিত্রী নামের একজন নতুন হেডমাস্টারকে দেখতে পাই। সে স্কুলের সব বাচ্চাদেরকে ক্লাস অনুসারে ভাগ করে লাইনে দাঁড় করাচ্ছিল, কিন্তু ক্লাস 9-এর মেয়েরা কোনোভাবেই 9-এর লাইনে দাঁড়াতে রাজি হচ্ছিল না। তারা বারবার গিয়ে 8-এর লাইনে দাঁড়াচ্ছিল। সিলভি তখন ক্লাস 8-এ পড়তো, তাই সে 9-এর মেয়েদেরকে তাদের লাইনে গিয়ে দাঁড়াতে বলে, কিন্তু তারা রাজি হয় না। আসলে বেশিরভাগ মেয়েরাই 9-এ পড়াকালীন সাবালিকা হতো, তাই মেয়েরা 9 ক্লাসটাকে ভীষণ ভয় পেত, কারণ 9-এ ওঠা মাত্রই তাদেরকে বিয়ে দিয়ে দেওয়া হবে। আজ পর্যন্ত এই গ্রামের কোনো মেয়ে ক্লাস 10 পর্যন্ত পৌঁছাতে পারেনি, আর কোনো ছেলে আজ পর্যন্ত এসএসসি পরীক্ষায় পাশ করতে পারেনি। তবে সাবিত্রী গ্রামের এই প্রথার সম্পূর্ণ বিরুদ্ধে ছিল। তার মতে সব বাচ্চাদেরই পড়াশোনার অধিকার আছে। তাই সেদিন বাচ্চাদের উৎসাহ দেওয়ার জন্য সেই স্কুলের একটা বোর্ড লাগায়, যেখানে এসএসসি পরীক্ষার ভালো রেজাল্ট করা ছেলেমেয়েদের নাম লেখা হবে। সেটা দেখে ওই স্কুলের ম্যাথ টিচার মূর্তি হাসতে শুরু করে। যে স্কুলের ছেলেমেয়েরা আজ পর্যন্ত এসএসসি পরীক্ষায় পাশই করতে পারলো না, তাদের আবার ভালো রেজাল্ট আসবে কোত্থেকে? কিন্তু সাবিত্রীর ধমক শুনে সে আবারও তার কাজে চলে যায়। একদিন সিলভি গিয়ে চক দিয়ে তার বান্ধবী ম্যাথলির নাম ওই বোর্ডে লিখে দেয়। ম্যাথলি ক্লাস 9-এ পড়তো, কিন্তু সিলভির সাথে তার খুব ভালো সম্পর্ক ছিল। তারা দুজনেই পড়াশোনায় খুব ভালো ছিল। তাদেরকে দেখে সাবিত্রী বলে, তোমরা তো এখন এখানে নিজেদের নাম লিখতে পারবে না। এখানে শুধুমাত্র তাদের নামই লেখা হবে যারা এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করবে। তোমরা আগে এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করো, তখন চক দিয়ে নয় পেইন্ট দিয়ে পার্মানেন্টলি তোমাদের নাম এই বোর্ডে লিখে দেওয়া হবে। সেটা শুনে সিলভির মনে আশা জাগে, সে যেভাবেই হোক এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করবে। পরদিন তাদের স্কুলে একটা মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়, যেখানে শহর থেকে একজন ডাক্তার এসে গ্রামের সবাইকে চেক করে ওষুধ দিয়েছিল। তাকে দেখে সিলভির মনে ডাক্তার হওয়ার শখ জাগে। সে লুকিয়ে লুকিয়ে ডক্টরের স্টেথোস্কোপটা চুরি করে নিয়ে গিয়ে আশেপাশে থাকা প্রাণীদের হার্ট রেট চেক করতে থাকে। তখন ম্যাম তাকে গিয়ে বোঝায় যে স্টেথোস্কোপ পেতে হলে তাকে আগে ডক্টর হতে হবে। তখন থেকে সিলভি ডক্টর হওয়ার স্বপ্ন দেখতে শুরু করে।
যাই হোক, এরপর একদিন ম্যাথলি সাবালিকা হয়। তার ঋতুশুদ্ধির অনুষ্ঠানে গিয়ে ম্যাথলিকে খুশি দেখে সিলভিরও খুব ভালো লাগে। ম্যাথলি বলে সাবালিকা হওয়ার অনুভূতিটা খুবই ভালো, অনেক মজা করা যায়, মজার মজার খাবার পাওয়া যায়। তাকে দেখে সিলভিও সাবালিকা হওয়ার দিন গুনতে শুরু করে। আর একটা সময় সিলভি 9-এ উঠেই যায়। একদিন সে খেলার জন্য ম্যাথলিকে ডাকতে আসে। তখন ম্যাথলির মা তাকে বলে ম্যাথলি এখন বড় হয়ে গেছে, সে তোমাদের সাথে উড়নচণ্ডী হয়ে ঘুরে বেড়াতে পারবে না। তখন আমরা দেখতে পাই সাবিত্রীও ম্যাথলির বাড়িতে গিয়ে তার মাকে বোঝানোর চেষ্টা করছে যে ম্যাথলিকে যেন পড়াশোনা করতে দেওয়া হয়, কিন্তু তাদের গ্রামের নিয়ম অনুযায়ী মেয়েরা বিয়ের পর পড়াশোনা করতে পারবে না। তাই ম্যাথলির মা তাকেও অপমান করে বাড়ি থেকে বের করে দেয়। শুধু তাই নয়, ম্যাথলির পরিবার তার বিয়েও ঠিক করে ফেলে। এদিকে সিলভি মন খারাপ করে বাগানে চলে যায়। তাকে দেখে তার বান্ধবী কায়াল বুঝতে পারে ম্যাথলির জন্য তার মন খারাপ। তাই সে সিলভিকে বলে মন খারাপ করো না, এখন ম্যাথলি সাবালিকা হয়ে গেছে, এখন সে খেলতেও পারবে না আর পড়াশোনাও করতে পারবে না। তাকে বাড়ির কাজকর্ম শিখতে হবে, কারণ কিছুদিন পর ওর বিয়ে হয়ে যাবে। আমরাও যখন সাবালিকা হব তখন আমাদের সাথেও এগুলোই হবে। সেটা শুনে সিলভি ভীষণ কষ্ট পায়। এভাবেই দিন কাটতে থাকে। আর ম্যাথলি এই ছোট্ট বয়সে বাড়ির সব কাজকর্ম শিখতে শুরু করে। সারা দিন কাজ করে ক্লান্ত হয়ে যায় মেয়েটা, কিন্তু ভালোভাবে বিশ্রাম করার সুযোগও পায় না। তার মা আর দাদি সবসময় তাকে বকাঝকা করতেই থাকে। ম্যাথলির পড়াশোনা করার খুব ইচ্ছা ছিল, কিন্তু জীবনে একটা পরিবর্তন আসায় তার পুরো জীবনটাই পাল্টে গেছে। এদিকে সিলভিরও কোনো কিছুতে মন বসছিল না। সে সবসময় শুধু ম্যাথলির কথাই ভাবত। একদিন সে ম্যাথলির সাথে দেখা করতে যায়, কিন্তু কাজের চাপে ম্যাথলি তার সাথে একটু কথাও বলতে পারে না। এসব দেখে তার মনে সাবালিকা হওয়ার বিষয়টা নিয়ে ভয় তৈরি হয়। একদিন রাতে ফাইনালি ম্যাথলি সিলভির সাথে কথা বলার সুযোগ পায়। সে সিলভিকে বলে সাবালিকা হওয়ার পর থেকে আমি পস্তাচ্ছি। ভেবেছিলাম অনেক আনন্দ হবে, কিন্তু সেটা মাত্র কয়েকদিনেরই ছিল। এরপর থেকে আমার জীবন নরক হয়ে গেছে। জীবন তো লাশের মতো দিন পার করছি আমি। এসব বলতে বলতে সে হাউমাউ করে কেঁদে ফেলে। সেটা দেখে সিলভি ভীষণ কষ্ট পায়। এরপর ম্যাথলি বলে তোমার কাছে খুব কম সময় আছে, তুমি দেখো কি করবে। তখন সিলভি বলে আমার মা তোমার মায়ের মতো নয়, সে আমাকে অনেক ভালোবাসে, অনেক সাপোর্ট করে, আর আমার বাবা তো আমাকে চোখের মণি করে রাখে। কথাগুলো শুনে ম্যাথলি বলে একবার সাবালিকা হও, তখন সবার আচরণ বদলে যাবে। তবে সিলভি সেটা মানতে চায় না। পরদিন সিলভি তার মাকে জিজ্ঞেস করে তুমি তোমার বিয়ের সময় কান্না করেছিলে মা? তার মা কুরুভাম্মা উত্তর দেয় হ্যাঁ, তখন তো আমি ছোট ছিলাম, বিয়ে করতে চাচ্ছিলাম না। তখন সিলভি তাকে আবার জিজ্ঞেস করে তোমার পড়াশোনা করতে ইচ্ছা হয়নি? সেটা শুনে কুরুভাম্মা রেগে গিয়ে বলে বিয়ের পর মেয়েদের পড়াশোনা করতে নেই, স্বামী সন্তান নিয়ে সুখে সংসার করাই তাদের কাজ। তখন সিলভি তার বাবার সাথে কথা বলতে যায়। যাওয়ার পথে তার পায়ে একটু আঘাত লাগে। সেটা দেখে তার বাবা তাভাসি দৌড়ে এসে তাকে সামলে নেয়। তখন সিলভি তাকে জিজ্ঞেস করে বাবা, আমাদের গ্রামে কেউ কোনোদিন ডক্টর হয়নি কেন? তাভাসি বলে আমাদের গ্রামের ছেলেরা তো এসএসসি পাসই করতে পারেনি, ডক্টর হবে কিভাবে? সিলভি বলে মেয়েরাও তো চাইলে ডক্টর হতে পারে। তার কথা শুনে তাভাসি বলে ওঠে এসব আজে বাজে কথায় কান দিতে নেই, মেয়েদের এত পড়াশোনা করতে হয় না। সেটা শুনে সিলভি বুঝে যায় যে ম্যাথলির কথাই ঠিক, কেউই সিলভিকে সাপোর্ট করবে না। সাবালিকা হওয়ার পর তার জীবনও বদলে যাবে। তাই সে আয়ালির মন্দিরে গিয়ে প্রার্থনা করে যে দেবী যেন তাকে কখনোই সাবালিকা না বানায়, তাহলে সে পড়াশোনা করে একদিন ডাক্তার হতে পারবে। এরপর একদিন স্কুলের ব্রেক টাইমে খেলতে খেলতে হঠাৎ সিলভির পেটে ব্যথা শুরু হয়। তখন সে কাউকে কিছু না বলেই সেখান থেকে দৌড়ে একটা জঙ্গলে চলে আসে। তার মনে ভয় হচ্ছিল যে এটা পিরিয়ডের ব্যথা নয় তো। তার ব্যথা এত বেশি ছিল যে সে সহ্য করতে পারছিল না এবং কিছুক্ষণ পর তার ভয়টাই সত্যি হয়। সে তার পা বেয়ে রক্ত আসতে দেখে ভীষণ ঘাবড়ে যায়। সে বুঝতে পারছিল না যে তার এখন কি করা উচিত। তখন আয়ালির উপর রাগ হচ্ছিল তার, কারণ দেবী তার কথা রাখেনি। তার মাথায় শুধু এটাই ঘুরপাক খাচ্ছিল যে বিষয়টা জানাজানি হলে তার সাথে কি কি হতে পারে। সেসব ভাবতে ভাবতেই সে আবারও স্কুলে ফিরে আসে। তার ড্রেসে রক্তের দাগ লেগেছিল, কিন্তু সৌভাগ্যবশত কেউ সেটা লক্ষ্য করে না। এরই মাঝে মূর্তি সিলভিকে তার রুমে ডাকে। সিলভি ভয়ে ভয়ে তার রুমে গেলে মূর্তি তাকে আলমারির উপর থেকে একটা বই পেরে দিতে বলে। তখনও সিলভি ভয় পাচ্ছিল যে মূর্তি জেনে গেলে কি হবে। সৌভাগ্যবশত মূর্তিও বিষয়টা খেয়াল করে না। সিলভি আলমারির উপর থেকে বইটা নামাতে গিয়ে ভুলবশত লাল কালির বোতলটাতে ধাক্কা লাগে, আর সেটা এসে পড়ে তার গায়ের উপর। সেটা দেখে মূর্তি এসে সিলভিকে বকাঝকা করতে শুরু করে। তখন সাবিত্রীও সেখানে চলে আসে। সে মূর্তিকে সরিয়ে দিয়ে সিলভিকে ফ্লোর থেকে টেনে তোলে। মজার বিষয় হলো ওই লাল রঙের কালিতে রক্তের দাগটা ঢেকে গিয়েছিল, তাই কেউ কিছু জানতে পারে না।
তখন সিলভি খুশি মনে স্কুল থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। রাস্তায় তাকে দেখে অনেকেই জিজ্ঞেস করে এসব কিসের দাগ। তখন সিলভি হেসে উত্তর দেয় কালির দাগ। গ্রামের কেউই সত্যিটা জানতে পারে না, এমনকি কুরু ভাম্মাও নয়। মেয়ের ওই অবস্থা দেখে সে দ্রুত তাকে গোসল করতে পাঠিয়ে দেয়। কিন্তু বাড়ি ফিরে সিলভির ভয় লাগতে শুরু করে যে যদি তার মা বাবা এই ব্যাপারে জেনে যায়। টেনশনে তার রাতে ঘুম হয় না। সে মাঝরাতে আয়নার সামনে গিয়ে চেক করতে থাকে যে তার মধ্যে কোনো পরিবর্তন এসেছে কিনা। তখন সে দেখে সে আগের মতোই আছে। তাই তার মাথায় একটা আইডিয়া আসে। সে বুঝতে পারে যে সে নিজে থেকে কাউকে কিছু না বললে কেউ বিষয়টা জানতে পারবে না। তাই সে ঠিক করে সে কাউকে কিচ্ছু বলবে না। আর এভাবেই দিন কাটতে থাকে। আর সিলভিও নিজের পড়াশোনা চালিয়ে যেতে থাকে। তবে এই বিষয়টা মূর্তি মেনে নিতে পারে না, কারণ সেও গ্রামের নিয়মের উপর অন্ধবিশ্বাস করত। সেই সাথে চেয়ারম্যানের সাথেও তার খুব ভালো সম্পর্ক ছিল, যে কারণে স্কুলের দিকে মনোযোগ না দিয়ে সে শুধু চেয়ারম্যান আর তার ছেলের আশেপাশেই ঘুরঘুর করত। চেয়ারম্যানের পরিবারও ভালো ছিল না। তারা শুধুমাত্র নিজেদের পাওয়ার ধরে রাখার কথাই ভাবত। মানুষের উপকার করার কথা তো দূরে থাক। সিলভির সাথে বিয়ের সিদ্ধান্তটাও তারা এই কারণে নিয়েছিল যাতে তাদের নামযশ আরও বাড়ে, কারণ তাবাসি ওই গ্রামের একজন ধনী এবং নামকরা মানুষ। একদিন ক্লাসে সিলভি মূর্তির কাছে ম্যাথের একটা প্রবলেম সলভ করে দিতে বললে মূর্তি বলে এটা ক্লাস 10-এর ম্যাথ, তোমার এসব শিখে কোনো লাভ নেই, কারণ তুমি 10 পর্যন্ত উঠতেই পারবে না। বাড়ি ফিরে সিলভি বিষয়টা তার মাকে জানায়। তখন তার মা মূর্তির উপর ভীষণ রেগে যায়। এমনিতেও মূর্তিকে গ্রামের কেউই পছন্দ করত না। সেদিন রাস্তায় হঠাৎ মূর্তির সাথে কুরুবাম্মার দেখা হয়ে যায়। তখন সে রাগের মাথায় মূর্তিকে বলে তুমি আমার মেয়ের পড়া বন্ধ করার কে? আমি আমার মেয়েকে ক্লাস 10-এ পড়াবই। তখন মূর্তি বলে কিছুদিন পরেই তোমার মেয়ের স্কুলে যাওয়া বন্ধ হয়ে যাবে। তখন তো তার বিয়ে দিয়ে তাকে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেবে, তার পড়াশোনা কিভাবে হবে? কিন্তু কুরুভাম্মা তার কথায় পাত্তা দেয় না। এরপর একদিন সাবিত্রী সায়েন্স টিচারকে বলে আপনি আমাদের 9-এর ছেলেমেয়েগুলোকে নিয়ে শহরের একটা কম্পিটিশনে যাবেন। এতে আমাদের স্টুডেন্টদের মধ্যে কনফিডেন্স তৈরি হবে আর আমাদের স্কুলের সুনামও হবে। লোকটা তখন ছেলেদের নিয়ে যেতে রাজি হলেও মেয়েদেরকে নিয়ে যেতে রাজি হয় না, কারণ সেও গ্রামের প্রথাতেই বিশ্বাস করত। এদিকে সিলভি স্কুল থেকে বাড়ি ফেরার পথে আবারও খেয়াল করে তার পা দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। তখন সে ঘাবড়ে গিয়ে সবকিছু ফেলে নদীতে নামে আর জামা কাপড় ধুয়ে ওই ভেজা অবস্থায় নদীর পাড়েই বসে থাকে। আসলে সে জানতই না যে এক্ষেত্রে কি করা উচিত। এভাবেই বসে থাকতে থাকতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। তখন তার মা তাকে সারা গ্রামে খুঁজতে শুরু করে। সেটা জানতে পেরে সিলভি দ্রুত বাড়ি ফিরে আসে। কিন্তু বাড়ি ফিরে এসে দেখে সেখানে অনেক মেয়েদের ভিড় আর তার বাড়িতে অনেক জিনিসপত্র পাঠানো হয়েছে। সেসব দেখে সিলভি মনে করে যে হয়তো তার বিয়ের প্রস্তুতি চলছে। তখন সিলভি করুণ স্বরে তার মাকে অনুরোধ করে যে তারা যেন এসব না করে। সিলভি ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। তখন কুরুভাম্মা বলে তুমি এমন কেন করছো? আয়ালি দেবীর মন্দিরে যাবে না? মূলত সেদিন একটা উৎসবের দিন ছিল। সেদিন ওই গ্রামের মেয়েরা আয়ালি দেবীর পূজা করত। পূজার কথা শুনে সিলভি হাঁপ ছেড়ে বাঁচে। এরপর তারা সবাই রেডি হয়ে পূজার জন্য বেরিয়ে পড়ে। মন্দিরে পৌঁছে গ্রামের সব নাবালিকা মেয়েদের পাঠিয়ে দেওয়া হয় মন্দিরের ভেতরে ঢুকে পূজা করার জন্য। সেখানে সব মেয়েরা লাইন দিয়ে দাঁড়িয়ে যায় আর বাকিরা বাইরে অন্যান্য কাজ করতে থাকে। এদিকে আমরা কায়ালের বড় বোনকে দেখতে পাই, যার বিয়ে হয়েছে একটা বাজে লোকের সাথে। মেয়েটার বাচ্চা না হওয়ার কারণে শ্বশুরবাড়ির লোকেরা তাকে সহ্য করতে পারত না। এমনকি তার স্বামীও নতুন বিয়ে করার চেষ্টা করছিল। কায়াল বিষয়টা সহ্য করতে পারে না, তাই সে তার দুলাভাইয়ের সাথে কথা বলার ট্রাই করে। কিন্তু তার মা তাকে বাধা দেয়, কারণ তাদের সমাজে মেয়েদের পুরুষের উপর কথা বলার কোনো অধিকারই নেই। অন্যদিকে গ্রামের সবাই যেহেতু জানতো সিলভি এখনও নাবালিকা আছে, তাই তাকে অন্য মেয়েদের সাথে পূজার লাইনে দাঁড় করিয়ে দেওয়া হয়। তখন সিলভির খুব ভয় লাগছিল যে এতে আবার আয়ালি দেবী রেগে যায় কিনা। তাই সে লাইন থেকে বেরিয়ে তার মায়ের সাহায্য করতে চলে আসে। তবে তার মা আবারও তাকে জোর করে পূজার লাইনে পাঠিয়ে দেয়। এরপর সিলভি ভয়ে ভয়ে মন্দিরের ভেতরে ঢুকে পূজা করে, কিন্তু অদ্ভুত বিষয় হলো এতে কোনো রকম সমস্যাই হয় না। এরপর সেই গ্রামের একজনের কাছে জানতে পারে যে পূজার নিয়ম ভঙ্গ করলে আমাবস্যার মধ্যে সেই ব্যক্তি রক্ত বমি করে মারা যায়। সেটা শুনে সিলভি ভীষণ ভয় পায়। আরেকদিকে ম্যাথলির মা সেখানে গিয়েও কাজ নিয়ে ম্যাথলিকে বকাঝকা করতে শুরু করে। তখন ম্যাথলি আর নিজেকে আটকে রাখতে পারে না। সে বলে ওঠে এভাবে তিলে তিলে মারার থেকে একেবারেই আমাকে খুন করে ফেলো। তার কথা শুনে তার মা ইমোশনাল হয়ে বলে তোমার কি মনে হয় আমি ইচ্ছা করে তোমাকে বকাঝকা করি? আমার জীবনটাও তোমার মতোই। আমাকে অনেক অত্যাচার সহ্য করতে হয়েছে, তাই আমি তোমাকে কাজ করার জন্য জোর করি, যাতে শ্বশুরবাড়ি গিয়ে তোমাকে মানুষের কথা না শুনতে হয়। মায়ের কথাগুলো শুনে ম্যাথলি ইমোশনাল হয়ে পড়ে। সে এতদিন ভাবত তার মা হয়তো ইচ্ছা করে তার উপর রাগারাগি করত, কিন্তু আজ মায়ের কথাগুলো শুনে সেও খুব কষ্ট পায় আর নিজের ভাগ্যকে মেনে নেয়। পরদিন সকালে ব্রাশ করার সময় সিলভি চেক করে তার রক্তবমি হচ্ছে কিনা।
কিন্তু তেমন কিছুই দেখতে পায় না। এরপর থেকে বারবার তার চোখে রক্ত ভেসে উঠতে থাকে যে সে এখনই হয়তো রক্তবমি করে মারা যাবে। সে ভয়ে প্রতিদিন আয়ালের মন্দিরে গিয়ে পূজা করতে শুরু করে। এভাবে দেখতে দেখতে অমাবস্যার রাত চলে আসে। সেই রাতে ভয়ে সিলভির ঘুম হয় না। তার মনে হয় সে হয়তো ওই রাতেই মারা যাবে। এভাবে চলতে চলতে ভোরের দিকে তার ঘুম চলে আসে। ঘুম থেকে উঠে সে দৌড়ে চলে যায় আয়নার সামনে। সেখানে গিয়ে তার চোখ মুখ চেক করে দেখে যে কোথাও কোনো পরিবর্তন এসেছে কিনা। তখন সে লক্ষ্য করে তার মধ্যে কোনো পরিবর্তনই আসেনি, অর্থাৎ সে যে কথা শুনেছিল সেটা ভুয়া ছিল। তাই সে খুব খুশি হয় আর পরদিন স্কুলে যাওয়ার সময় আয়ালের মন্দিরে গিয়ে তাকে ধন্যবাদ জানায় আর জ্বলন্ত কর্পূর হাতে নিয়ে আরতিও করে আসে। কিন্তু সেটা করতে গিয়ে তার হাত পুড়ে যায়। এরই মাঝে কুরুভাম্মা সেখানে পৌঁছে যায়। সে সিলভিকে মন্দিরে দেখে হতবাক হয়ে যায়। সে সিলভিকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? তখন সিলভি বলে, আমি স্কুলে যাচ্ছি। কিন্তু কুরুভাম্মা তার কথায় বিশ্বাস করে না, কারণ স্কুলের রাস্তা আর মন্দিরের রাস্তা সম্পূর্ণ আলাদা। সে বুঝতে পারে তার মেয়ে নিশ্চয়ই কিছু লুকাচ্ছে। সিলভি তখন তার মাকে অ্যাভয়েড করে সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে। সেই সময় কুরুভাম্মা তাকে আটকানোর জন্য তার ব্যাগ টেনে ধরে। এতে তার ব্যাগটা মাটিতে পড়ে যায়। আর তখন কুরুভাম্মা দেখে সিলভি ব্যাগের ভেতর বইয়ের সাথে কিছু ছেঁড়া কাপড় নিয়ে যাচ্ছে। সেটা দেখে তার আর বুঝতে বাকি থাকে না যে তার মেয়ে সাবালিকা হয়ে গেছে, আর সেটা সে এতদিন সবার কাছ থেকে লুকিয়ে রেখেছে। তাই কুরুভাম্মা তার উপর ভীষণ রেগে যায়। সিলভিও তার মায়ের কাছে ক্ষমা চায়। এরপর তার মা আয়ালির সামনে কাঁদতে কাঁদতে সিলভির জন্য ক্ষমা চাইতে থাকে। সেটা দেখে সিলভির খুব হাসি পায়, কারণ সে জেনে গেছে যে আয়ালি তার কোনো ক্ষতি করবে না। তাই সে তার মাকে সেখান থেকে টেনে বাইরে নিয়ে যায় আর তাকে কাউকে কিছু জানাতে নিষেধ করে। তবে কুরুভাম্মা রাজি হয় না। তখন সিলভি তাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করতে শুরু করে। তাই কুরুভাম্মাকে বাধ্য হয়ে তার কথা মেনে নিতে হয়। সেদিন স্কুল থেকে ফিরে সিলভি দেখে তার মা ঋতুশুদ্ধির আয়োজন করেছে। সেটা দেখে সিলভি কাঁদতে শুরু করে। তখন তার মা তাকে কাছে ডেকে বোঝায় যে তার এই বিষয়টা লুকিয়ে রাখা উচিত হবে না। তার বাবা তাকে অনেক ভালোবাসে। বিষয়টা জানার পর সে ভীষণ খুশি হবে। কিন্তু সিলভি তার কথায় পাত্তা দেয় না। সে কুরুভাম্মাকে বলে, যদি আমরা কাউকে কিছু না বলি তাহলে কেউ জানতে পারবে না। তাই তুমি তোমার মুখটা বন্ধ রাখো, তাহলেই হবে। মেয়ের জোরাজুরিতে কুরুভাম্মাও নীরব থাকে। তবে সে সবসময় সিলভিকে বোঝানোর ট্রাই করে যে এই বিষয়গুলো লুকানো ঠিক নয়। এরই মাঝে ম্যাথলিরও বিয়ে হয়ে যায়। সেই বিয়েতে শক্তির এক বন্ধু তাকে বলে, তোমার হবু তো অনেক বড় হয়ে গেছে, তোমারও তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে। সেটা শুনে সিলভির মন খারাপ হয়ে যায়। সেদিন বাড়ি ফিরে সিলভি তার শরীরে শক্ত কাপড় পেঁচিয়ে নেয় আর তারপর স্কুল ড্রেস পরে বাইরে যায়, যাতে তার শরীরে পরিবর্তন কারো চোখে না পড়ে। কিছুদিন পর ম্যাথলি তার বাবার বাড়িতে এসে ঝগড়া করতে শুরু করে। সে তার মা আর দাদিকে বলে, তোমাদের জন্যই আমার জীবন নষ্ট হয়ে গেছে। তোমরা জোর করে আমাকে এক নেশাখোরের সাথে বিয়ে দিয়েছ। সে রোজ নেশা করে এসে আমাকে মারধর করে। তখন তার মা তাকে বোঝায় যে যুগ যুগ ধরে চলে আসা প্রথা কোনোভাবেই অমান্য করা যায় না। আমি যা করেছি তোমার ভালোর জন্যই করেছি। ম্যাথলি এর তখন আর কিছুই বলার থাকে না। কিছুদিন পর কায়ালের ঋতুশুদ্ধির অনুষ্ঠান হয়। এরপর তারও স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায়। তাদের ব্যাচের মধ্যে শুধুমাত্র সিলভি পড়াশোনা চালিয়ে যেতে থাকে। আর ততদিনে সে ক্লাস 10-এ উঠে গিয়েছিল। তাকে পড়তে দেখে গ্রামের অন্যান্য মেয়েদের মনেও বেশি পড়াশোনা করার ইচ্ছা জাগে। এদিকে বাকিরা সিলভির সাবালিকা না হওয়ার বিষয়টা নিয়ে নানা রকম আজে বাজে কথা বলতে শুরু করে। তাই কুরুভাম্মা আবারও একদিন সিলভিকে বোঝানোর ট্রাই করে যে এই বিষয়টা সবাইকে জানিয়ে দেওয়া উচিত, না হলে তাদের পরিবারকে অনেক অপমান সহ্য করতে হবে। কিন্তু সিলভি তার কথা কোনোভাবেই মানে না। সে বলে, গ্রামের লোকেরা তো সবসময় কিছু না কিছু বলতেই থাকে, তাদের কথায় পাত্তা দিলে আমরা কোনোদিনও সফল হতে পারবো না। তার কথা শুনে কুরুভাম্মাও চুপ হয়ে যায়। কিছুদিন পর জানা যায় ম্যাথলি মা হতে চলেছে। সেই উপলক্ষে তার শ্বশুরবাড়িতে অনুষ্ঠানের আয়োজন হয়। ম্যাথলি সেদিন ভীষণ খুশি ছিল, কিন্তু সেখানেও তার স্বামী মাতাল অবস্থায় তামাশা করতে শুরু করে। সেটা দেখে ম্যাথলি কাঁদতে শুরু করে। অনুষ্ঠান শেষে সে সিলভিকে বলে, বিয়ে করে আমার জীবনটা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। আমার স্বামী রোজ নেশা করে এসে আমাকে মারধর করে, কিন্তু আমার কিছু বলার কোনো সুযোগ নেই। কথাগুলো শুনে সিলভি অনেক কষ্ট পায়। বিয়ের প্রতি তার একটা ভয় তৈরি হয়ে যায়। এরই মাঝে ম্যাথলির মা চলে আসলে সিলভি সেখান থেকে চলে যায়। এরপর ম্যাথলির মা গিয়ে তাকে বোঝায় যে একবার বাচ্চা হয়ে যাক, তারপর সব ঠিক হয়ে যাবে। কিন্তু ম্যাথলি খুব ভালো করেই জানতো যে কোনো কিছুই ঠিক হবে না। পরদিন স্কুলে সবাইকে এসএসসি পরীক্ষার হল টিকিট দেওয়া হয়। সিলভিকে হল টিকিট নিতে দেখে সাবিত্রী খুশি হয়ে বলে, এটা তোমার জীবনের প্রথম ধাপ। যেদিন তুমি সফল হবে সেদিন তোমার কথা মানতে গ্রামবাসী বাধ্য হবে।
তার কথাগুলো শুনে সিলভির কনফিডেন্স আরও বেড়ে যায়। এরপর সে গিয়ে স্কুলের বোর্ডের দিকে তাকিয়ে ভাবতে থাকে যে কবে তার নামটা পেন্ট দিয়ে ওই বোর্ডে লেখা হবে। এমন সময় সেখানে মূর্তি চলে আসে। সে সিলভিকে ঠাট্টা করে বলে, স্বপ্ন দেখছো? দেখো, কিন্তু সেটা আর পূরণ হবে না। তার কথা শুনে সিলভির খুব রাগ হয়, আর সে মূর্তিকে কিছু কটু কথা শুনিয়ে সেখান থেকে চলে যায়। এই বিষয়টা মূর্তি মেনে নিতে পারে না, তাই সে সোজা চলে যায় শক্তির কাছে। তাকে গিয়ে বলে, তুমি এখনো আরামে বসে থাকো, আর ওদিকে তোমার হবু এসএসসি পরীক্ষা দিতে যাক। শক্তি তার কথায় তেমন গুরুত্ব দেয় না। তখন মূর্তি বলে, তুমি তো ক্লাস 8ও পাস করতে পারোনি, আর সে এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য শহরে যাবে। একবার যদি শহরের হাওয়া তার গায়ে লাগে তাহলে সে তোমাকে আর কোনোদিনও বিয়ে করবে না। সেটা শুনে শক্তি টেনশনে পড়ে যায়। এদিকে বাড়ি ফিরে সিলভি তার মাকে হল টিকিট দেখালে সে ভীষণ খুশি হয়। কিন্তু সিলভি যখন বলে তাকে পরীক্ষার জন্য শহরে যেতে হবে, তখন তার মা রাজি হয় না, কারণ তাদের গ্রামে কোনো মেয়ে আজ পর্যন্ত শহরে যায়নি। কিন্তু সিলভি জেদ ধরে বসে যে সে শহরে গিয়ে পরীক্ষা দেবেই। তখন তার মা তাকে তার বাবার কাছ থেকে পারমিশন নিয়ে আসতে বলে। তাই সিলভি চলে যায় তার বাবার কাছে। কিন্তু তার বাবাও তাকে পরিষ্কার জানিয়ে দেয় যে তার পরীক্ষা দেওয়ার কোনো প্রয়োজনই নেই, সে শহরে যেতে পারবে না। এমনিতেই তার জন্য তার পরিবারকে অনেক আজে বাজে কথা শুনতে হচ্ছে। তারপর সে সমাজের নিয়ম ভঙ্গ করে শহরে পরীক্ষা দিতে যাবে, এটা তার বাবা কোনো মতেই মানতে রাজি নয়। তখন সিলভি তাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করতে শুরু করে। একটা পর্যায়ে তার বাবা রাজি হতে বাধ্য হয়। এরই মাঝে চেয়ারম্যান তিরুপাতি সেখানে তার দলবল নিয়ে পৌঁছে যায়। তার সাথে শক্তি আর মূর্তিও ছিল। তারা সঙ্গে করে অনেক উপহার নিয়ে এসেছিল। সেটা দেখে সেলভিরা মনে করে যে ধরা হয়তো বিয়ের ব্যাপারে কথা বলতে এসেছে। তখন তাবাসি তাকে জানায় যে এখন তারা বিয়ের জন্য প্রস্তুত নয়, কারণ এখনও সিলভি সাবালিকা হয়নি। তখন তিরুপাতি বলে, আমরা বিয়ের ব্যাপারে কথা বলতে আসিনি, এমনি দেখা করতে এসেছি। কিন্তু সে মূলত গিয়েছিল তাবাসিকে সাবধান করতে, যাতে সে সিলভিকে শহরে পরীক্ষা দিতে না যেতে দেয়, কারণ এতে তাদের সমাজের নিয়ম ভঙ্গ হবে। তাবাসি তার কথা হয়তো মেনেও নিত, কিন্তু এরই মাঝে মূর্তি সিলভিকে নিয়ে নানা রকম আজে বাজে কথা বলতে শুরু করে। তার পড়াশোনা নিয়ে, তার চরিত্র নিয়ে অনেক বাজে কথা বলে। সেটা শুনে তাবাসির মাথা গরম হয়ে যায়। সে সবাইকে অপমান করে সেখান থেকে তাড়িয়ে দেয়, আর তাদেরকে সাফ সাফ জানিয়ে দেয় যে সে তার মেয়েকে পরীক্ষা দেওয়ার জন্য শহরে নিয়ে যাবে। তার রাগ দেখে কেউ আর কিছু বলার সাহস পায় না। কিন্তু সমস্যা হলো, সিলভিকে শহরে কে নিয়ে যাবে? তাবাসি তো নিজের কাজেই ব্যস্ত থাকে। তাই সে কুরুভাম্মাকে সিলভির সাথে যেতে বলে। কুরুভাম্মা এর আগে কখনো গ্রাম থেকে বের হয়নি, তাই তার খুব ভয় করছিল। কিন্তু যখন সে শহরের উদ্দেশ্যে রওনা হয়, তখন তার খুব ভালো লাগে। এরপর পরীক্ষার হলে গিয়ে তারা দেখে সেখানে অনেক মেয়েরাই শাড়ি পরে এসেছে, অর্থাৎ তারা সাবালিকা হওয়ার পরেও তাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছে। এটা দেখে সিলভির কনফিডেন্স বেড়ে যায়। তখন কুরুভাম্মা তাকে বোঝানোর চেষ্টা করে যে প্রত্যেক গ্রামেরই নিজস্ব কিছু নিয়মকানুন আছে, আর সেটা তাদেরকে মেনে চলতে হবে। কিন্তু সিলভি তার কথা মানতে চায় না, কারণ সে এখন নিজের ইচ্ছায় জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েছে। এরপর সে মনোযোগ দিয়ে পরীক্ষা দেয়, আর তার মা বাইরের সৌন্দর্য উপভোগ করতে থাকে। এভাবেই দিন কাটতে থাকে, আর সিলভি মন দিয়ে তার পরীক্ষা দিতে থাকে। প্রতিদিন কুরুভাম্মা সিলভিকে হলে নিয়ে যেত, কিন্তু এত কিছুর মধ্যেও সে টেনশন করতে থাকে যে সিলভির এই রহস্যটা যদি সবার সামনে চলে আসে তখন কি হবে। সে সিলভিকে বোঝানোর অনেক চেষ্টা করে, কিন্তু লাভ হয় না। এটা নিয়ে মা মেয়ের মধ্যে কথা কাটাকাটিও হয়। একদিন পরীক্ষা দিয়ে ফেরার পথে সিলভির সাথে কায়ালের দেখা হয়। কায়াল তাকে জিজ্ঞেস করে, শহরের স্কুল কেমন, সেখানে কি অনেক মেয়েরা পড়াশোনা করে? তার কথা শুনে সিলভি বুঝে যায় তার মন খারাপ। কারণ জানতে চাইলে কায়াল বলে, আমি যদি সাবালিকা না হতাম তাহলে তোমার মতো পড়াশোনা করতে পারতাম। তুমি অনেক লাকি। এরপর কি করতে চাও? সিলভি বলে, আমি ডাক্তার হতে চাই। সেটা শুনে কায়াল বলে, এত বড় স্বপ্ন দেখো না, আমাদের স্বপ্ন দেখার অধিকার নেই। স্বপ্ন ভেঙে গেলে অনেক কষ্ট পাবে। তার কথা শুনে সিলভির মন খারাপ হয়ে যায়। এদিকে কায়ালের মা গিয়ে কুরুভাম্মাকে জানায় যে সে কায়ালের বিয়ে ঠিক করে ফেলেছে, তাও আবার তার বড় জামাইয়ের সাথে। তারা দুই বোন একসাথে থাকবে, আর কষ্ট হলেও দুজনে মিলে মানিয়ে নেবে। সেটা শুনে কুরুভাম্মা একটু রেগে যায়, কারণ একই তার বড় মেয়ে ওই সংসারে গিয়ে কষ্ট ভোগ করছে, তারপর আবার ছোট মেয়েকে সেখানে বিয়ে দেওয়ার কোনো যুক্তিই নেই। কিন্তু কায়ালের মা তার কথায় পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়। যাই হোক, অন্যদিকে তাবাসি শহর থেকে বাড়ি ফেরার পথে হঠাৎ তার মাথা ঘুরে ওঠে। ঠিক সেই সময় তার সামনে একটা ট্রাক চলে আসে। তাবাসি কোনো মতে ট্রাকের নিচে পড়া থেকে বেঁচে যায়, তবে এতে তার হাতে পায়ে বেশ আঘাত লাগে। আহত অবস্থায় গ্রামের লোকেরা তাকে হসপিটালে নিয়ে যায়, আর হসপিটাল থেকে তারাই তাকে বাড়ি পৌঁছে দেয়। কুরুভাম্মা তখন তার ওই অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়ে। তাবাসি তাকে বোঝানোর চেষ্টা করে যে তার তেমন কিছুই হয়নি, এরকম ছোটখাটো অ্যাক্সিডেন্ট তো হতেই পারে, তাই না? কিন্তু কুরুভাম্মা তার কথা মানতে চায় না।
সে মনে করে যে সিলভির সত্যিটা সবার কাছে লুকানোর কারণে হয়তো আয়ালি দেবী তাদের পরিবারের উপর রেগে আছে, আর তাই তাবাসীর আজ এই অবস্থা। সিলভি বাড়ি ফিরে তার বাবার এই অবস্থা দেখে ভীষণ ঘাবড়ে যায়। এরপর তার মা তাকে ভেতরে টেনে নিয়ে গিয়ে বলে, আমরা সামনের মাসেই সবাইকে সত্যিটা জানিয়ে দেব। কিন্তু সিলভি তখন তার মায়ের কথা মানতে চায় না, উল্টো তার সাথে তর্ক করতে শুরু করে। কিন্তু এবার কুরুভাম্মা চুপ থাকে না। সে সিলভিকে পরিষ্কারভাবে জানিয়ে দেয় সে সিলভির ঋতুশুদ্ধির অনুষ্ঠান করেই ছাড়বে। তখন সিলভির আগের মাথায় বলে ওঠে, যদি করতেই হয় তো আমার মরার পর করো। এটা শোনার সাথে সাথে কুরুভাম্মা তাকে একটা চর মেরে দেয়। সিলভি তার মাকে বোঝানোর অনেক চেষ্টা করে, কিন্তু এবার আর কুরুভাম্মা তার কোনো কথাই শোনে না। এরপর একদিন চেয়ারম্যান তাবাসীকে ডেকে নিয়ে বলে, তোমার মেয়েকে একটা ভালো ডাক্তার দেখাও। তাবাসীর কাছে তখন বলার মতো কিছুই ছিল না, তাই সে মাথা নত করে সেখান থেকে চলে আসে। সেখান থেকে ফিরে তাবাসী কুরুভাম্মাকে জিজ্ঞেস করে, আমাদের মেয়ের আসলেই কোনো সমস্যা নেই তো? সেটা শুনে কুরুভাম্মা হতবাক হয়ে যায়। তখন তাবাসী বলে, কি করব বলো, এতদিনেও আমাদের মেয়ে সাবালিকা হলো না। সবাই নানা রকম কথা বলছে, আমাদের কেউ কি ডাক্তারের কাছে নিয়ে যাওয়া প্রয়োজন? সে এটা নিয়ে ভয় পাচ্ছিল যে সিলভির অবস্থা মন্দিরের বৃদ্ধ পূজারের মতো না হয়। আসলে আয়ালির মন্দিরে এক বৃদ্ধ মহিলা আছে, সে আজ পর্যন্ত সাবালিকা হয়নি, তাই তার বিয়েও হয়নি, যে কারণে সে তার বাকি জীবনটা মন্দিরেই কাটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তখন কুরুভাম্মা তাকে সান্ত্বনা দিয়ে বলে, তুমি চিন্তা করো না, খুব দ্রুত সবকিছু ঠিক হয়ে যাবে। সেটা শুনে তাবাসী একটু স্বস্তি পায়। কিছুদিন পর ম্যাথলির স্বামী মাতাল অবস্থায় ভুলবশত বিষ খেয়ে মারা যায়। তাদের বাড়িতে তখন কান্নার রোল পড়ে যায়। ম্যাথলি ততদিনে এক সন্তানের জন্ম দিয়েছে, আর দ্বিতীয় সন্তান তার পেটে ছিল। তার মা তখন উপলব্ধি করতে পারে যে সে নিজ হাতে তার মেয়ের জীবন নষ্ট করে দিয়েছে। এদিকে ম্যাথলি কাঁদতে কাঁদতে একটা পর্যায়ে নিথর হয়ে যায়। তখন আশেপাশের সবাই তাকে সান্ত্বনা দিতে থাকে যে এটাই এখন তোমার ভাগ্য, তোমার ভাগ্য খারাপ হলে কার কি করার আছে বলো। সেটা শুনে সিলভি রেগে গিয়ে বলে, তোমরাই এত ছোট বয়সে ওকে বিয়ে দিয়ে ওর জীবন নষ্ট করেছ, এখন ওর ভাগ্যের দোষ কেন দিচ্ছ? তার কথাগুলো সেখানে থাকা মানুষগুলোর ভালো লাগে না, তাই তারা সিলভিকে সেখান থেকে নিয়ে যেতে বলে। তখন কুরুভাম্মা সিলভিকে নিয়ে বেরিয়ে যায়। এরপর কুরুভাম্মা আবারও সিলভিকে বোঝানোর চেষ্টা করে যে তাকে সমাজের নিয়ম মেনে চলতে হবে। সে চাইলেও এর থেকে মুক্তি পাবে না, কিন্তু সিলভি এসব মানতে রাজি ছিল না। সে তার মাকে বলে, সমাজকে কিভাবে সামলাতে হয় সেটা আমি জানি, শুধু তুমি শান্ত থাকো। এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। পরদিন গ্রামের এক চোরকে ধরার জন্য সেখানে এক লেডি পুলিশ অফিসার আসে। তাকে বাধা দেওয়ার জন্য গ্রামের অনেকেই সামনে দাঁড়িয়ে যায়। তারা ভেবেছিল একটা মেয়ে কী বা করতে পারবে, কিন্তু সেই মেয়ের দাপট দেখে তারা মুহূর্তেই ভয়ে পালিয়ে যায়। আর সেই লেডি অফিসার সবার সামনে দিয়ে সেই চোরকে ধরে নিয়ে যায়। সেটা দেখে সিলভি তার সিদ্ধান্ত পরিবর্তন করে ফেলে। সে এবার ডাক্তার নয়, বরং পুলিশ অফিসার হওয়ার স্বপ্ন দেখতে থাকে। এরপর একদিন সিলভি আর কায়াল মিলে গল্প করছিল। সেখানে কথায় কথায় কায়ালের বিয়ের কথা উঠে যায়। তখন সিলভি সেটা শুনে রেগে বলে ওঠে, এগুলো অন্যায়, এভাবে চলতে দেওয়া ঠিক হবে না, আমাদের যেভাবেই হোক এটাকে আটকানো উচিত। কায়াল বলে, এসব আটকানোর কোনো উপায় নেই, যুগ যুগ ধরে যে প্রথা চলে আসছে আমরা চাইলেও সেটাকে বদলাতে পারবো না। তখন সিলভি বলে, আচ্ছা, আমি যদি গ্রামের সবার ব্যাপারে পুলিশের কাছে কমপ্লেন করে দেই তাহলে কেমন হবে? সেটা শুনে কায়াল বলে, গ্রামের লোকেরা যদি জানতে পারে যে এই কাজটা আমরা করেছি তাহলে আমাদের খুন করে লাশ নদীতে ভাসিয়ে দেবে। এসবের হাত থেকে বাঁচার মাত্র দুটো উপায় আছে, হয়তো আমরা নদীতে ঝাঁপ দিয়ে সুইসাইড করব, নয়তো গ্রাম ছেড়ে পালিয়ে যাব। পরদিন কায়ালের বিয়ে ছিল, তাই বাড়ির সবাই সেই আয়োজন নিয়েই ব্যস্ত ছিল। এরই মাঝে কায়ালের মা হঠাৎ লক্ষ্য করে কায়াল তার রুমে নেই। সে সারা বাড়িতে তন্ন তন্ন করে কায়ালকে খোঁজে, কিন্তু কোথাও তাকে খুঁজে পায় না। এমন সময় কায়ালের বাবা এসে তাকে জিজ্ঞেস করে, কায়াল কোথায়? তখন কায়ালের মা বলে, তাকে কোথাও খুঁজে পাচ্ছি না। সেটা শুনে কায়ালের বাবা তার উপর ভীষণ ক্ষেপে যায়। ঠিক সেই সময় সেখানে কায়ালের হবু স্বামী চলে আসে। কায়ালকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না জানতে পেরে সে কায়াল আর তার বড় বোনকে নিয়ে আজে বাজে কথা বলতে শুরু করে। কায়ালের মা তাকে বোঝানোর অনেক চেষ্টা করে, কিন্তু লোকটা তার কথা মানতে চায় না। সে একের পর এক আজে বাজে কথা বলেই চলে। সেটা শুনে কায়ালের মা আর নিজের রাগ কন্ট্রোল করতে পারে না। সে তার জামাইকে বলে ওঠে, আমার মেয়ের সম্পর্কে আর একটা বাজে কথা বললে তোর জিভ টেনে আমি ছিঁড়ে ফেলবো। তোমার মতো মানুষকে বিয়ে করার ভয়ই আমার মেয়ে বাড়ি ছেড়ে পালিয়েছে। পালানোর থেকে বড় ভয় সেটা পাচ্ছিল যে তার মেয়ে বিয়ের ভয়ে সুইসাইড না করে। তাই সে তৎক্ষণাৎ বেরিয়ে যায় কায়ালকে খোঁজার জন্য। সে সারা গ্রামে কায়ালকে খুঁজতে শুরু করে। সে আশেপাশের সবার কাছে কায়ালের ব্যাপারে জানতে চায়, কিন্তু কেউ কায়ালকে দেখেনি। গ্রামের লোকেরা নদীতেও নেমে খোঁজাখুঁজি করে, কিন্তু কোথাও কায়ালের সন্ধান পায় না। একটা পর্যায়ে কায়ালের মা ক্লান্ত হয়ে আয়ালির মন্দিরে চলে যায়। সেখানে গিয়ে সে দেবীর কাছে প্রার্থনা করতে থাকে যে দেবী যেন তার মেয়েকে ফিরিয়ে দেয়।
আর যদি কায়াল মারা গিয়ে থাকে তাহলে যেন তার লাশটা অন্তত খুঁজে বের করার উপায় করে দেয়। এসব বলতে বলতেই সে মন্দিরের সামনে কান্নায় ভেঙে পড়ে। তখন মন্দিরের ভেতর থেকে কায়াল বেরিয়ে আসে। কায়াল শুরু থেকে সেখানেই লুকিয়েছিল। তাকে দেখে তার মা ভীষণ অবাক হয়, আর সেই সাথে ভীষণ ঘাবড়েও যায়, কারণ সে সাবালিকা হওয়ার পর মন্দিরে প্রবেশ করেছে, যেটা অনেক বড় একটা পাপ। সে কায়ালকে বলে, তুমি ভিতরে কি করছো? বাইরে বেরিয়ে আসো। সারা গ্রামের মানুষ তোমাকে খোঁজাখুঁজি করছে। তোমাকে যদি মন্দিরের ভেতর দেখে ফেলে তাহলে তোমার চুল কেটে আমাকে গ্রাম থেকে বের করে দেবে। কিন্তু কায়াল তার কথায় পাত্তা দেয় না। তখন তার মা মন্দিরে ঢুকে কায়ালকে বের করে আনতে চায়, তবে সে তো মন্দিরে ঢুকতে পারবে না, তাই সে কায়ালকে বাইরে বেরিয়ে আসার অনুরোধ করে। কায়াল তখন তাকে সাফ সাফ জানিয়ে দেয় যে, আমি এখন আর তোমার কোনো কথাই শুনবো না। আমি তোমাকে অনেক অনুরোধ করেছিলাম যে আমাকে এখন বিয়ে দিও না, কিন্তু তোমরা আমার কথা শোনোনি। এখন আমি নিজের ইচ্ছা মতো চলবো। তখন কায়ালের মা তাকে বলে, ঠিক আছে, বাইরে বেরিয়ে এসো, তারপর তুমি যা চাইবে তাই করব। সেটা শুনে কায়াল বলে, তুমি কখনোই সেটা পারবে না, কারণ তুমি তো আজ পর্যন্ত নিজের ইচ্ছা মতোই কাজ করতে পারোনি। আমার ইচ্ছার মূল্য কিভাবে দেবে? কথাগুলো শুনে কায়ালের মা অনেক কষ্ট পায়, কারণ কোথাও না কোথাও কায়ালের কথাগুলো সত্যিই ছিল। এরপর কায়াল আবারও বলে, তোমাকে জোর করে বিয়ে দিয়ে দিয়েছিল, তখন তোমার মনেও তো অনেক স্বপ্ন ছিল, তাই না? তখন যদি তোমার মা তোমাকে সাপোর্ট করতো তাহলে তোমার জীবনটা অন্যরকম হতো। তুমিও কি তোমার মায়ের মতোই হতে চাও? তার কথাগুলো শুনে তার মা অনেক ইমোশনাল হয়ে পড়ে আর বলে, ঠিক আছে, বলো আমাকে কি করতে হবে। তখন কায়াল তাকে মন্দিরের ভেতরে আসতে বলে, কিন্তু তার মা তাতে রাজি হয় না। তখন কায়াল তাকে বোঝায়, তোমরা যে নিয়ম বানিয়েছ সেগুলো ভুয়া। আয়ালি দেবী তার ভক্তদের উপর কখনোই রাগ করে না। যদি রাগই করতো তাহলে এতক্ষণে আমাকে ধ্বংস করে দিত। তার কথাগুলো শুনে তার মা ভেতরে যাওয়ার সাহস পায়। ভেতরে যাওয়ার পর কায়াল তার মাকে শর্ত দেয় যে তার মন্দিরে থাকার বিষয়টা তার মা কারোর সাথে শেয়ার করবে না। তার মাও রাজি হয়ে যায়, কারণ এতে কায়ালেরই ক্ষতি হবে। এরপর তারা লুকিয়ে লুকিয়ে মন্দির থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু তখনই হঠাৎ তার বাবা আর দুলাভাই সেখানে পৌঁছে যায়। তারা কায়াল আর তার মাকে নিয়ে অনেক আজে বাজে কথা বলতে শুরু করে। কায়ালের দুলাভাই বলতে থাকে যে কায়ালের মা হয়তো অন্য ছেলের সাথে তার মেয়েকে ভাগিয়ে দিচ্ছিল। এসব শুনে কায়ালের মা ভীষণ রেগে যায় আর তার জামাইয়ের সাথে ঝগড়া করতে শুরু করে। তার স্বামী তখন চুপচাপ সবকিছু শুনে যায়, কোনো প্রতিবাদ করে না। এটা দেখে কায়ালের মা তার সাথেও ঝগড়া করতে শুরু করে। ঝগড়ার এক পর্যায়ে কায়াল রাগের মাথায় বলে দেয় যে সে মন্দিরে লুকিয়েছিল। এটা শোনা মাত্রই গ্রামের সবাই ছি ছি করতে শুরু করে। পরদিন তাকে নিয়ে সালিশ ডাকা হয়। গ্রামের সবাই সেখানে উপস্থিত ছিল। সেখানে চেয়ারম্যান বলে, কায়াল যে কাজটা করেছে সেটা মহাপাপ, তাই এখন থেকে সে ওই মন্দিরেই থাকবে। সেটা শুনে কায়াল খুশি হয়ে বলে ওঠে, আমি আয়ালির কাছে এটাই চেয়েছিলাম। বিয়ে করার থেকে মন্দিরে থাকা অনেক ভালো। দেবী আমার ইচ্ছা পূরণ করেছে। এই কথা শুনে গ্রামের সবাই উচ্চস্বরে হেসে ওঠে। এতে চেয়ারম্যান একটু অপমানিত বোধ করে। এরপর তার আদেশে কায়ালের চুল কেটে দেওয়া হয়। সেটা দেখে কায়ালের মা হাউমাউ করে কাঁদতে শুরু করে। তবে কায়ালের সেটা নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না। এরপর আমরা জানতে পারি যে এসবের পেছনে আসলে সিলভির হাত ছিল। সিলভি সেদিন কায়ালকে বুঝিয়েছিল যে জীবনের থেকে চুলের দাম বেশি নয়, আর কায়াল যদি একবার মন্দিরে প্রবেশ করার সুযোগ পায় তাহলে ধীরে ধীরে স্কুলেও প্রবেশ করতে পারবে। একবার যদি সে সাহস দেখায় তখন আর তাকে কেউ বাধা দিতে পারবে না। তখন কায়াল বলে ওঠে, তুমি কি সাবালিকা হওয়ার পরে মন্দিরে আসবে? তখন সিলভি তাকে তার সিক্রেটটা জানিয়ে দেয়। তারা খুব ভালো করেই জানতো যে এই কাজের পরিণতি কি হতে পারে। তবুও কায়াল কাজটা করে, কারণ সে বিয়েটা আটকাতে চাচ্ছিল। সালিশি চেয়ারম্যান কায়ালকে জিজ্ঞেস করে, তুমি কার আদেশে মন্দিরে গিয়েছো? কায়াল বলে, আমার মা আমাকে সেখানে নিয়ে গিয়েছিল। এটা শুনে কায়ালের মায়ের মাথায় আকাশ ভেঙে পড়ে, কারণ সে কখনোই এমন কাজ করবে না। মজার ব্যাপার হলো এটাও সিলভিরই আইডিয়া ছিল। তারা আগে থেকেই প্ল্যান করে রেখেছিল যে গ্রামবাসীর কাছে ধরা পড়লে কায়াল পুরো দোষটা মায়ের ঘাড়ে চাপিয়ে দেবে, আর তার মাকে বাঁচানোর জন্য তারা মন্দিরের সেই বৃদ্ধ পূজারের সাহায্য নেয়। সে ওই সালিশে গিয়ে এমন অভিনয় করে যে তার উপর আয়ালি দেবী ভর করেছে। সেটা দেখে গ্রামের সবাই ভীষণ ভয় পেয়ে যায়। এরপর বৃদ্ধ মহিলা আয়ালি দেবীর সাথে কথা বলতে শুরু করে। তাকে জিজ্ঞেস করে, দেবী মা, আমাকে বলো, কেন তুমি ওই মেয়েটাকে মন্দিরে ঢুকতে দিয়েছ? কেন তুমি তাকে তোমার বাড়িতে রেখেছ? তার অভিনয়কে গ্রামের সবাই সত্যি মনে করলেও মূর্তি বুঝে যায় সে নাটক করছে। কিন্তু সে যখন বৃদ্ধ মহিলাকে কিছু বলতে যায় তখন গ্রামের লোকেরা তার উপর খুব ক্ষেপে যায়, কারণ তারা আয়ালি দেবীকে অনেক শ্রদ্ধা করত, আর তার বিষয় নিয়ে কোনো রকম কথা তারা সহ্য করবে না। তখন বৃদ্ধ মহিলাটা সবাইকে জানায় যে আয়ালি দেবী গ্রামের সব মেয়েদের মন্দিরে যেতে বলেছে। এখন আর সে কোনো বাছবিচার করে না, তার রাগ কমে গেছে। সেটা শুনে গ্রামের মহিলারা মন্দিরে যাওয়ার জন্য জিদ করে বসে। তখন গ্রামের পুরুষরা সবাই তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু এতে কোনো লাভই হয় না। এসব দেখে সিলভি খুব খুশি হয়, কারণ সে এটাই চাচ্ছিল যে মেয়েরা নিজেদের অধিকার আদায়ের জন্য সোচ্চার হোক।
তখন শক্তি বুঝতে পারে যে তারা যদি এখন গ্রামের মহিলাদের বিরুদ্ধে কথা বলে তাহলে মহিলারা তাদের উপর অ্যাটাক করতে পারে। তাই সে খুব কৌশলে বলে দেয় যে ঠিক আছে, মহিলারা যখন মন্দিরে যেতে যাচ্ছে তারা যাক, যদি এতে কোনো রকম ক্ষতি হয় তাহলে তার জন্য মহিলারাই দায়ী থাকবে। এরপর ঠিক করা হয় যে পূর্ণিমার দিন মন্দিরে গিয়ে পূজা করবে সবাই। সালিশ শেষে মরতে গিয়ে গ্রামের পুরুষদেরকে বোঝানোর চেষ্টা করে যে তাদেরকে তাদের বাড়ির মেয়েদের বাধা দেওয়া উচিত। তখন সেখানে দুটো দল তৈরি হয়। একদল পুরুষ মহিলাদের সাপোর্ট করছিল কারণ এটা আয়ালি দেবীর আদেশ, আর অন্য দল মূর্তিকে সাপোর্ট করছিল কারণ এতে তাদের বাড়ির মেয়েরা তাদের হাতছাড়া হয়ে যাবে। এটা নিয়ে দুই দলের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়। এরই মাঝে এসএসসি পরীক্ষার রেজাল্ট বের হয়, আর সেখানে সিলভি পুরো জেলার মধ্যে ফার্স্ট হয়েছে। তাই জেলা শিক্ষা অফিসার তার টিম নিয়ে এসে সবার সামনে সিলভির অনেক প্রশংসা করে আর তার গলায় মেডেল পরিয়ে দেয়। সেই সাথে তারা স্কুলের সায়েন্স টিচার এবং মূর্তিকে অভিনন্দন জানায়, কারণ তাদের সাবজেক্টেই সিলভি হাইয়েস্ট নাম্বার পেয়েছে। সেটা শুনে টিচাররা ভীষণ ইমোশনাল হয়ে যায়। তারা নিজেরাও খুব ভালো করে জানতো যে সিলভির রেজাল্টের পেছনে তাদের কোনো কৃতিত্ব নেই। তারা তো সবসময় সিলভিকে নিচু করার চেষ্টা করেছে। তবে সিলভির এই সফলতায় তারা সহ গ্রামের সবাই ভীষণ খুশি হয়, আর সবথেকে বেশি খুশি হয় তার মা আর তার দুই বান্ধবী। তাদের মনেও সিলভির মতো সফলতা পাওয়ার আশা জাগে। এরপর সাবিত্রী সবাইকে উদ্দেশ্য করে বলে, আজকে স্কুলটা আপনাদের, আপনাদের যার মনে যে ইচ্ছা সেটা স্কুলের বোর্ডে বা দেওয়ালে লিখতে পারেন। এটা শোনা মাত্রই সবাই ছুটে স্কুলের ভেতর চলে যায়। সেখানে গিয়ে নিজের মতো করে নিজেদের শখ, নিজেদের স্বপ্নগুলো লিখতে শুরু করে। এটা দেখে সিলভিও ভীষণ খুশি হয়। এরপর থেকে গ্রামের মেয়েদের ভেতর সচেতনতা তৈরি হয়। তারা সংসারের কাজের পাশাপাশি পড়াশোনার প্রতি আগ্রহী হতে শুরু করে। ধীরে ধীরে সবার চিন্তাধারায় পরিবর্তন হতে শুরু করে। তবে এই বিষয়টা তিরুপতি আর তার লোকেরা মেনে নিতে পারে না। তাই তারা গ্রামবাসীর বিরুদ্ধে ষড়যন্ত্র করতে শুরু করে। তারা গ্রামের কয়েকজন পুরুষকে বুঝিয়ে শুনিয়ে নিজেদের দলে নিয়ে নেয় আর তাদেরকে দিয়ে রাতের অন্ধকারে গ্রামের বিভিন্ন জায়গায় আগুন লাগিয়ে দেয় আর পুকুরের পানিতে বিষ মিশিয়ে দেয়। এতে সব ফসল ধ্বংস হয়ে যায় আর পুকুরের সব মাছ মরে ভেসে ওঠে। এসব দেখে গ্রামের মানুষ ভীষণ ভয় পেয়ে যায়। গ্রামের মধ্যে হুলস্থুল শুরু হয়। এরপর সবাই সাহায্যের জন্য আয়ালি দেবীর মন্দিরে গিয়ে হাজির হয়। তাদের ধারণা ছিল কায়াল আর তার মায়ের অপরাধে দেবী রেগে গেছে, আর সেই রাগের কারণেই গ্রামের আজ এই অবস্থা। সেটা দেখে তিরুপতি খুব খুশি হয়, কারণ তারা ঠিক এটাই করতে চেয়েছিল। তাই সুযোগ বুঝে শক্তি সবাইকে কায়ালদের বিরুদ্ধে উস্কে দেয়। তাদেরকে বিশ্বাস করতে বাধ্য করে যে কায়ালদের কাজের কারণেই তাদের গ্রামের আজ এই অবস্থা। তখন সবাই আবারও কায়ালের বিরুদ্ধে চলে যায়। তবে সিলভি বিষয়টা মেনে নিতে পারে না। সে রাগের মাথায় চিৎকার করে বলে ওঠে, এসব মিথ্যা অপবাদ দেওয়া বন্ধ করো। গ্রামের এই অবস্থা আয়ালির রাগের কারণে হয়নি, এর পেছনে অন্য কারো হাত আছে। তখন তিরুপতি তাকে চুপ করিয়ে দিয়ে বলতে শুরু করে যে তুমি গ্রামের ইতিহাস জানো না। সাবালিকা হয়ে মন্দিরে পূজা করতে গেলে আয়ালি দেবী রেগে যায় আর পুরো গ্রাম ধ্বংস করে দেয়। তখন সিলভি বলে ওঠে, এরকম কোনো ইতিহাস নেই, তোমরা এই গুজব ছড়িয়েছ যাতে তোমরা মেয়েদের সবসময় নিজের পায়ের জুতা বানিয়ে রাখতে পারো। সাবালিকা হয়ে মন্দিরে ঢুকলে আয়ালি দেবী যে রাগ করে না তার প্রমাণ আমি নিজেই। তার কথা শুনে গ্রামের সবাই ভীষণ অবাক হয়। এরপর সিলভি বাধ্য হয়ে সত্যিটা সবাইকে জানিয়ে দেয় যে সে আরো 2 বছর আগে সাবালিকা হয়েছে। তারপরও সে মন্দিরে ঢুকেছে, কিন্তু তাতে তার কোনো ক্ষতি হয়নি। এটা শোনা মাত্র কুরুভাম্মা ভয়ে হাউমাউ করে কাঁদতে শুরু করে। বিষয়টা জানার পর গ্রামের সবার মাথায় আকাশ ভেঙে পড়ে। সিলভির বাবা তো রাগের মাথায় তার আদরের মেয়েকে সবার সামনে মারতে শুরু করে। তখন শক্তি তাকে শান্ত করে আর তাকে দ্রুত বিয়ের জন্য প্রস্তুতি নিতে বলে। সেই রাতেই সিলভির ঋতুশুদ্ধির অনুষ্ঠানের আয়োজন করা হয়। সিলভিরও এবার কিছু করার ছিল না, তাই সে চুপচাপ সবকিছু মেনে নেয়। তার এই অবস্থা দেখে ম্যাথলি খুব কষ্ট পায়। সে সিলভিকে গিয়ে বলে, তোমার জন্যই আমাদের মতো মেয়েরা সাহস করতে পেয়েছে। তোমাকে দেখে আমার মনেও আশা জেগেছে। এখন তুমি এতটা দূর এসে হেরে যেতে পারো না। তাহলে তোমাকে দেখে যে মেয়েদের মনে আশা জেগেছে তারা সবাই ভেঙে পড়বে। সিলভি তখন চুপচাপ তার কথাগুলো শুনে যায়, কারণ তার এখন আর কিছুই করার নেই। অনুষ্ঠান শেষে গ্রামের মহিলারা সিলভির সাথে বসেছিল। তখন সেই বৃদ্ধ পূজারী সিলভিকে বলে, তোমাকে আমরা এমন মনমরা দেখতে চাই না। তুমি গ্রামের অন্য মেয়েদের আদর্শ। আজ পর্যন্ত কোনো মেয়ে এত দূর পৌঁছাতে পারেনি। তাই নিজের জন্য, গ্রামের সবার জন্য তোমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এতদিন যে সাহস দেখিয়েছ, এখনও সেই সাহসটা তোমাকে ধরে রাখতে হবে। বাকি মহিলারাও তখন তার কথায় সম্মতি জানায়, আর তারা সিদ্ধান্ত নেয় যে তারা সিলভিকে শহরে পাঠিয়ে দেবে। সেখান থেকে সিলভি পড়াশোনা করে তার স্বপ্ন পূরণ করবে। সেই প্ল্যান অনুযায়ী গ্রামের মহিলারা রাতের অন্ধকারে খুব কৌশলে সিলভিকে বাস স্ট্যান্ড পর্যন্ত নিয়ে যায়। কিছুক্ষণ পর সেখানে একটা বাস চলে আসলে তারা সেই বাসটাকে থামায় আর সিলভিকে সেটাতে উঠতে বলে।
ঘটনাক্রমে সেই বাসে মূর্তি ছিল। সে সিলভি আর বাকিদেরকে সেখানে দেখে খুব অবাক হয়। সে তাদেরকে হুমকি দেয় যে সে গিয়ে চেয়ারম্যানকে সব জানিয়ে দেবে। তখন গ্রামের এক মহিলা পেছন থেকে গিয়ে তার মাথায় জোরে আঘাত করে, আর তাতে মূর্তি অজ্ঞান হয়ে যায়। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, সিলভির হাতে এত ভালো একটা সুযোগ থাকা সত্ত্বেও সে গ্রাম ছেড়ে যায় না। তার এমন কাজ দেখে সবাই ভীষণ অবাক হয়। তখন সিলভি বলে, আমি না হয় গ্রাম ছেড়ে গিয়ে নিজের স্বপ্ন পূরণ করতে পারবো, কিন্তু গ্রামের সব মেয়েদের পক্ষে তো সেটা সম্ভব নয়। আর আমি যদি এখন গ্রাম ছেড়ে পালিয়ে যাই তাহলে সবাই এটাই বলবে যে মেয়েদেরকে বেশি পড়াশোনা করালে তারা পালিয়ে যায়। আমি এই অপবাদ নিয়ে বাঁচতে চাই না। আমি গ্রামের সব মেয়েদেরকে সফল দেখতে চাই। তার বিশ্বাস ছিল যে একদিন সে গ্রামের সবার চিন্তাধারা পরিবর্তন করতে পারবে। তার কথা শুনে সবার মনে অনেক আশা জাগে। সেখান থেকে সিলভির কথা মতো তারা আয়ালি দেবীর মন্দিরে চলে যায়। সেটা জানতে পেরে গ্রামের সব ছেলেরা তাদেরকে বাধা দেওয়ার জন্য দৌড়ে যায়, কিন্তু ততক্ষণে মেয়েরা মন্দিরের ভেতরেই ঢুকে পড়েছিল। তাই ছেলেরা গিয়ে শুধু হুমকি দেওয়া ছাড়া আর কিছুই করতে পারে না, কারণ আয়ালির মন্দিরে ছেলেদের ঢোকা নিষেধ ছিল। গ্রামের মহিলারা একজোট হয়ে সিদ্ধান্ত নিয়েছিল যে তারা এখন আর পুরুষের কথায় চলবে না, তারা নিজেদের অধিকারের জন্য লড়বে। তখন তাবাসী সামনে এসে সিলভি আর তার মাকে বকাঝকা করে তার সাথে যাওয়ার জন্য জোর করতে থাকে। কিন্তু এবার কুরুহাম্মাও তাকে ভয় পায় না। যে লোকটা তার মেয়েকে নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসত, সেই লোকটা আজ তার মেয়ে আর বউকে খুন করার জন্য হাতে রামদা নিয়ে হাজির হয়েছে। এটা দেখে সিলভি ভীষণ কষ্ট পায়। এরই মাঝে সেখানে শক্তি উপস্থিত হয়, আর সে আবারও তার বুদ্ধি খাটিয়ে মহিলাদেরকে কনভিন্স করার ট্রাই করে। কিন্তু এবার আর তার কোনো বুদ্ধিই কাজে লাগে না। মহিলারা তাকে অপমান করে সেখান থেকে তাড়িয়ে দেয়। তখন তাকে দেখে বাকি ছেলেরাও সেখান থেকে মাথা নত করে চলে যায়। কিন্তু এতে তাদের রাগ কমে না। তারা ওই মন্দিরেই আগুন লাগিয়ে দেওয়ার প্ল্যান করে। তখন শক্তি সবাইকে শান্ত করে বলে, আমি ওই মেয়েদের প্ল্যান খুব ভালো করেই জানি। তারা পড়াশোনা করে সফল হওয়ার জন্য এই কাজগুলো করছে, আর তারাই তাদের মায়েদের কান ভারী করেছে। তাই মন্দিরে আগুন না দিয়ে স্কুলে আগুন লাগাতে হবে। তার কথা মতো সবাই গিয়ে স্কুলে আগুন লাগিয়ে দেয়, আর স্কুলের সব জিনিসপত্র ভেঙে চুরমার করে ফেলে। এদিকে তাবাসী এই প্ল্যানের ব্যাপারে কিছুই জানতে পারে না, কারণ সে আগেই বাড়ি চলে গিয়েছিল। তবে বিষয়টা জানতে পেরে সে স্কুলে ছুটে আসে। সেখানে গিয়ে সিলভির নাম লেখা বোর্ডটা নিচে ভাঙা অবস্থায় পড়ে থাকতে দেখে তার খুব কষ্ট হয়। এই মাঝে মন্দিরের মহিলারা খবর পায় যে স্কুলে আগুন লাগানো হয়েছে। তাই তারা মন্দির ছেড়ে স্কুলের আগুন নেভাতে রওনা হয়। তখন হঠাৎ কুরুহাম্মা লক্ষ্য করে সিলভি সেখানে নেই। সে আশেপাশে সিলভিকে খুঁজতে শুরু করে, কিন্তু কোথাও খুঁজে পায় না, কারণ সিলভিকে শক্তি কিডন্যাপ করে নিয়ে গিয়েছিল। সে জোর করে সিলভির গলায় মঙ্গলসূত্র পরিয়ে দেয়। সে ভেবেছিল এতে হয়তো সিলভি হার মেনে নেবে, কিন্তু তেমনটা হয় না। সিলভি তার গলা থেকে মঙ্গলসূত্রটা ছিঁড়ে ফেলে দেয়। সেটা দেখে শক্তি ভীষণ রেগে যায়, কিন্তু সে কিছু করার আগেই সেখানে তাবাসী গিয়ে উপস্থিত হয়। আর কিছুক্ষণের মধ্যে গ্রামের মহিলারা বাকিদের নিয়ে সেখানে পৌঁছে যায়। তারা সবাই এবার চেয়ারম্যানদের বিরুদ্ধে ছিল। শক্তি তখন বুঝতে পারে যে এখানে কিছু করতে গেলেই তাকে গণপিটুনি খেতে হবে। তাই সে চুপচাপ সেখান থেকে বেরিয়ে যায়। অবশেষে সিলভির স্বপ্ন পূরণ হয়। গ্রামের সবাই তাকে সাপোর্ট করতে শুরু করে। আর যে বাবা তার পড়াশোনার বিরুদ্ধে ছিল সে নিজেই গ্রামের সব মেয়েদেরকে পড়াশোনা করার জন্য উৎসাহ দেয়। এভাবেই অনেকগুলো বছর পার হয়ে যায়। একদিন মূর্তি হঠাৎ ঘুম থেকে উঠে দেখে তার গ্রামটা পুরোপুরি বদলে গেছে। সে দেখতে পায় অনেক তরুণ ছেলেমেয়েরা স্কুল কলেজে যাচ্ছে। সে তাদের মধ্যে দুজন ছেলেকে ডেকে জিজ্ঞেস করে, তোমরা কোথায় যাচ্ছ? ছেলেগুলো বলে, আমরা কলেজে যাচ্ছি। সেটা শুনে মূর্তি ভীষণ অবাক হয়, কারণ তাদের গ্রামে তো কোনো কলেজই নেই। ছেলেগুলো তখন তাকে পাগল মনে করে সেখান থেকে চলে যায়। এরপর সে সেখানে অনেক সাবালিকা মেয়েদেরকে স্কুলে যেতে দেখে। এসব দেখে সে ভীষণ কনফিউজড হয়ে যায়। সে বুঝতে পারছিল না যে এসব কি চলছে। তখনই হঠাৎ তার মনে পড়ে সেদিন মাথায় আঘাত পেয়ে সে অজ্ঞান হয়ে গিয়েছিল, আর তারপর তার জ্ঞান আজ ফিরেছে। আর এতগুলো বছরে সবকিছুই পরিবর্তন হয়ে গেছে। তখন তার সিলভি আর কায়ালের কথা মনে পড়ে। হয়তো তারাও আজ অনেক বড় পর্যায়ে পৌঁছে গেছে। তবে সেটা না জানিয়েই গল্পটা এখানে শেষ হয়ে যায়। অন্ধবিশ্বাস আর সামাজিক কুসংস্কার মানুষের জীবনের জন্য যে কতটা ক্ষতিকর সেটা আজকের গল্পে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আপনাদের কাছে আজকের এই গল্পটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।